খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, বিমান নামবে অমৃতসরে। সোমবারই বসছে মোদি রাহুলের কমিটি, জানা যাবে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনারের নাম। এবার আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের ওপর হামলা বাংলাদেশিদের। এবার মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ। বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রীর রহস্য মৃত্যু, চাঞ্চল্য শিলিগুড়িতে। এলাকায় গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ, মসজিদ কমিটির সাইনবোর্ড ঘিরে তুঙ্গে বিতর্ক। এবার ভোটই হলো না, শুভেন্দুগড়ের সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। আসছি বিস্তারিত খবরে। ফের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, বিমান নামবে অমৃতসরে। ফের অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারতে পাঠাচ্ছে আমেরিকা। ভারতীয় সময় 14ই ফেব্রুয়ারি রাত 2:30 নাগাদ ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। এরপর আজ শনিবারই দ্বিতীয় দফায় 119 জন অবৈধ অভিবাসী নিয়ে মার্কিন বিমান অবতরণ করবে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। এর আগে গত 5ই ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সেনাবাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানে অমৃতসরের বিমানবন্দরে নামেন 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী। তাদের মধ্যে পুরুষদের হাতে পায়ে শিকল বাঁধা ছিল। ভারতীয়দের এই অপমান নিয়ে বিরোধীরা সংসদে মোদী সরকারকে ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য চাপ দেয়। এই অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাট ও হরিয়ানার 33 জন এবং পাঞ্জাবের 30 জন বাসিন্দা ছিলেন। সরকারি সূত্রের খবর, আজ শনিবার রাত 10টা নাগাদ বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে পারে। এই 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 4 জন গুজরাতের, 3 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর পাশাপাশি গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর থেকে 1 জন বাসিন্দা রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে পরিষ্কার জানিয়েছিলেন, শুধু ভারত নয়, অবৈধ অভিবাসীদের সমস্যা সারা বিশ্বে। মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের ভারত ফেরত নেবে। তিনি আরও জানান, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশই মানব পাচারের শিকার। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল টাকা নেয় দালালরা। এরপর এই অভিবাসীদের বেআইনি পথে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। বেআইনি উপায়ে মানব পাচারের তদন্ত করতে পাঞ্জাব সরকার সম্প্রতি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। এখনো পর্যন্ত 10টি এফআইআর করেছে সিট। এবার ভোটই হলো না, শুভেন্দুগড়ের সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। এবার আর ভোটাভুটিই হলো না, শুভেন্দু অধিকারীর জেলার সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল। তবে কিভাবে? মনোনয়ন জমা দিয়ে শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিল বিজেপি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গড়কমল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসন সংখ্যা 12 আসনে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে সমসংখ্যক মনোনয়ন জমা পড়েছিল। ভোট হওয়ার কথা ছিল 23শে ফেব্রুয়ারি, কিন্তু শেষ পর্যন্ত আর ভোট হলো না। গতকাল শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দিনের শেষে দেখা গেল তৃণমূল প্রার্থীরা ছাড়াই বাকি সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। ফলে গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 12 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এখন বোর্ড গঠনের পথে রাজ্যের শাসক দলই। গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের দখলেই ছিল। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি, সমবায় সমিতির জরাজীর্ণ দশা, ভোট করতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ হবে, সমবায় সমিতিটাই উঠে যাবে। তাই বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। তৃণমূল চাই ভোটাভুটি করে এই সমবায় সমিতি তুলে দিতে। তৃণমূল নেতা সুমন সাতটার পাল্টা দাবি, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, পায়ের তলায় মাটি নেই, ভোট হলে হারাবে জেনেই মনোনয়ন প্রত্যাহার করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা বাংলাদেশিদের। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতাদল নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএসএফ। সূত্র মারফত জানা গিয়েছে, গীতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমায় যখন বিএসএফের 3 নন ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা পাহারা দিচ্ছিলেন, ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশিরা। সঙ্গে সঙ্গে বিএসএফ তাদের তাড়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয়। ঘটনা
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশের নাগরিক এবং সীমান্ত রক্ষা বাহিনী। শোনা যাচ্ছে ঘটনার জেরে প্রায় 4-5 জন বিএসএফ সদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় আহতর বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে এলাকায় এসে টহল দিয়ে গিয়েছেন দিনহাটা থানার পুলিশ আধিকারিকেরা। এই এলাকায় বাড়তি ফোর্স মোতায়েন করেছে বিএসএফ। উত্তেজনা সামাল দিতে চলছে মাইকিং। অপরদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সন্ধে নেমে আসার সুযোগ নিয়ে ছাড়া হচ্ছে পাথর ও বোমা। বিএসএফ তার প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তুমুল উত্তেজনা রয়েছে। রাতে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য ওই এলাকায় জোরালো আলোর ব্যবস্থা করেছে বিএসএফ। এবার মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত যুবককে। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত অভিযুক্ত সূর্য দাস। তাকে ও তার বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। শুধু তাই নয়, অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হতো। ভয় দেখিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখত। পরবর্তীকালে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল হওয়া ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতার পরিবার লোকের কাছে এসে পৌঁছয় এবং তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করলে সে সব খুলে জানায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এলাকায় গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মসজিদ কমিটির সাইনবোর্ড ঘিরে তুঙ্গে বিতর্ক। এলাকায় গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বড় বড় করে লেখা সাইনবোর্ডে। আর তা নিয়ে তুমুল বিতর্ক নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর গ্রামে। গ্রামবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে প্রায় 1 বছর আগে এই বোর্ড লাগানো হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয় সমালোচনা। স্থানীয়দের দাবি, গ্রামে ডিজে বাজানোর ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল, ছোটদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটছিল। তাই গ্রামবাসীদের একাংশ সিদ্ধান্ত নেয় মাইক বাজানো, গান বাজনা বাজানো নিষিদ্ধ করা হবে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে দাবি স্থানীয়দের। বিতর্ক বাড়তেই পুলিশের পক্ষ থেকে বোর্ডটি সরানোর নির্দেশ দেওয়া হয়। বিল্লিগ্রাম পঞ্চায়েতের সদস্যের দাবি, নির্দেশ মেনেই বোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বলে দাবি তাদের। সোমবারই বসছে মোদি রাহুলের কমিটি। জানা যাবে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনারের নাম। পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার কে হবেন চূড়ান্ত করতেই সোমবার নয়াদিল্লিতে বৈঠক বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। কমিটিতে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এছাড়া কমিটির বাকি 2 সদস্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। চলতি বছরের শেষ ভাগে বিহার বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এই সকল গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির তদারকি করবেন নয়া প্রধান নির্বাচন কমিশনার। কাজেই সোমবার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার 18ই ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন। ঠিক তার আগের দিনই পরবর্তী নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত হতে চলেছে। এক অনুসন্ধান কমিটি পরবর্তী নির্বাচন কমিশনার হওয়ার উপযুক্ত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে দেবে। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীদের কমিটি তার মধ্যে থেকেই একটি নাম বাছাই করে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশনারকে নিয়োগ করবে রাষ্ট্রপতি। এতদিন বর্তমান নির্বাচন কমিশনার অবসর গ্রহণ করলে তার পরের সবথেকে সিনিয়র নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নত করা হতো। বর্তমানে রাজীব কুমারের পর জ্ঞানেশ কুমার হলেন সবথেকে সিনিয়র নির্বাচন কমিশনার। তার কাজের মেয়াদ রয়েছে 2019
সালের 26শে জানুয়ারি পর্যন্ত তিনি ছাড়া তৃতীয় নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সুখবীর সিং সান্ধু। তবে 2024 সালের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী একটি অনুসন্ধান কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাছাই কমিটির সামনে 5 জন সচিব স্তরের কর্তার নাম প্রস্তাব করবে। তার মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বেছে নেবে কমিটি। যদি বর্তমান নির্বাচন কমিশনারদের মধ্য থেকে কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আরও একজন নতুন নির্বাচন কমিশনারও নিয়োগ করতে পারে কমিটি। বান্ধবীর বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রীর রহস্য মৃত্যু, চাঞ্চল্য শিলিগুড়িতে। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে বাড়িতে অশান্তি, মেয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীর। গত 4 দিন ধরেই বান্ধবীর বাড়িতে গিয়ে থাকছিল শিলিগুড়ির নকশাল বাড়ির মেচিবস্তি এলাকার বাসিন্দা অর্পিতা পাল, বয়স 15। বৃহস্পতিবার বান্ধবীর বাড়ি থেকে ওই পরীক্ষার্থীর দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নকশাল বাড়ির নন্দপ্রসাদ হাই স্কুলে ছাত্রী ছিলেন অর্পিতা। গত রবিবার বাড়িতে মেয়ের সঙ্গে ঝগড়া করে বান্ধবীর বাড়িতে চলে আসে সে। সেই দিন থেকে আর বাড়ি ফেরেনি। নকশাল বাড়ি মেচিবস্তিতেই বান্ধবী সুজাতা শৈবর বাড়িতে থেকেই পড়াশোনা করে পরীক্ষা দিতে যাচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার দুপুরে ঘুমানোর পর আর ঘুম থেকে উঠছিল না অর্পিতা। বান্ধবীর পরিবারের দাবি, অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া মিলছে না তার। তখনই সুজাতার বাড়ির লোক অর্পিতার মা রূপা পালকে ডেকে আনেন। তড়িঘড়ি তাকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অর্পিতাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ নকশালবাড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ এসে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যদিকে মেডিকেল কলেজের পক্ষ থেকে বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট চেয়েছে পুলিশ। কোনো বিষক্রিয়া নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়নাতদন্ত করা হবে।